আরেকটা প্রধান কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ডাকসু বডিটাকে গণতান্ত্রিক করা, জবাবদিহি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে কবি জসীমউদ্দিন হলে যখন হলে ছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম মাথা গুঁজার ঠাঁইকে কিভাবে ইনস্ট্রুমেন্টালাইজ করা হয়, পলিটিক্যাল হাতিয়ার হিসেবে কিভাবে মাথা গুঁজার ঠাঁইকে ব্যবহার করা হয়। তো সেই জায়গা থেকে আমি তখন থেকে আওয়াজ শুরু করি, প্রথম বর্ষ থেকে বৈধ সিট। তো সেই জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন 2025-এ এজিএস পদে প্রার্থী আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিত করব। কিভাবে করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব মেস এবং ভবন আছে সেগুলোকে ভাড়া নেওয়া, এবং ভাড়া নেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিকভাবে তাদেরকে সিটের ব্যবস্থা করা যায়। যদি সেটা করা না হয় তাহলে আবাসন ভিত্তি দেওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকের 2800 কোটি টাকার বাজেট আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের নতুন হল নির্মাণের রোডম্যাপ এখনো পর্যন্ত ঘোষণা করা হয় নাই। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য দ্রুততম সময়ে রোডম্যাপ ঘোষণা করে নতুন হল নির্মাণের, সেটার জন্য আমি প্রশাসনিকভাবে কাজ করতে পারবো যখন আমি একজন এজিএস হয়ে ডাকসুতে বসতে পারবো। এত বছর ধরে আমি প্রথম বর্ষ থেকে বৈধ সিট থেকে শুরু করে হলের ক্যান্টিনের খাবার থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে যেসব বিষয় নিয়ে আমি রেজ করেছি ভয়েস, সেসব বিষয় আমি এক্সিকিউট করতে পারবো যখন ডাকসুতে নির্বাচিত হতে পারবো। আমি আমার জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু, এখানে বিপি আছেন, জিএস আছেন, এখানে বিভিন্ন পদে যারা আছেন, বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে আমি জবাবদিহিতার আওতায় আনতে পারবো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে আমি পুরোটা সময় ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করেছি, ইনস্টিটিউশনের বিভিন্ন ধরনের ফাঁক ফোকর, তাদের দুর্নীতি, সেসব নিয়ে আমি সবসময় সোচ্চার ছিলাম। তো সে জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, পুরো ডাকসু বডিটাকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় সেটা নিয়ে আমি কাজ করতে আগ্রহী, এবং এটাতে আমি এক্সপার্ট, যেহেতু আমি দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজম করে যাচ্ছি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাইজিন মেনটেন না করা। এখানে যে টয়লেট আছে, এখানে ওয়াশরুম আছে, ভয়াবহ রকমের আবর্জনা যুক্ত থাকে। সো সেই জায়গা থেকে এটাকে একটা মনিটরিং এর মধ্যে নিয়ে আসা, সেটা নিয়ে আমি কাজ করব। শিক্ষার্থীদের পার্ট টাইম দেখেন, আমি যখন গ্রাম থেকে আসতেছি তখন আমি আননোন টু দ্য সিটি, আমার মাথা গোজার কোনো ঠাঁই থাকে না, আমার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকে না। তো সেই জায়গা থেকে একটা টিউশন পেতে গেলেও আমাকে বেশ ব্যাক পেতে হয়। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, রেজিস্ট্রার ভবন সহ অনেক জায়গায় আউটসোর্সিং নেওয়া হয়, বিভিন্ন মানুষকে পার্ট টাইম জব দেওয়া হয়। কিন্তু আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই আউটসোর্সিং এর মধ্যে নিয়ে আসতে পারি তাহলে শিক্ষার্থীদের এই যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন গ্রাম থেকে আসে তাদের মাথা গুঁজের ঠাঁই থাকে না, তাদের কোনো কর্মসংস্থান থাকে না। তো সেই জায়গা থেকে পার্ট টাইম জবের যদি ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষার্থীরা একটা আশ্রয় পাবে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবারের মানের কথা আমরা জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মানের অবস্থা খুবই খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবারের মধ্যে 1800 ক্যালোরি পান, কিন্তু আমরা জানি দারিদ্র সীমার নিচে যারা বাস করে তারা 2200 ক্যালোরি পান। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করে। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোকে কিভাবে প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত করা যায় সেটা নিয়ে আমি কাজ করব। আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের ক্যান্টিন আমরা দেখতে পাই, একটা হচ্ছে মেস আর একটা ক্যান্টিন। ক্যান্টিন ইজারা দেওয়া হয় আর মেস শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোকে প্রশাসনের তত্ত্বাবধানে নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা যদি পরিচালিত করা হয়, এবং আমাদের সকালটা শুরু হয় কিন্তু চাইল্ড লেবার দিয়ে। আমি যখন সকালবেলা নাস্তা করতেছি তখন আমাকে যে ওয়েটার খাবারটা দিচ্ছে সে কিন্তু 13 বছর বা 14 বছরের শিশু, তাকে ক্লাসে থাকার কথা, পড়াশোনায় থাকার কথা, কিন্তু আমাদের দিন শুরু হয় চাইল্ড লেবার দিয়ে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে যদি এই ক্যান্টিনগুলোকে নিয়ে আসা হয় তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পার্ট টাইম জব করতে পারে, ক্যান্টিনে কাজ করতে পারে। তো এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা খুবই নাজুক। আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা শেষ হতে না হতে, ক্লাস ল্যাব শেষ হতে না হতে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয়। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের রুট সংখ্যা বাড়ানো এবং 8টা থেকে 9টা পর্যন্ত কিভাবে বাস সার্ভিস চালু রাখা যায় সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমরা এটা নিয়ে যদি আমরা জিতে আসি তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাডি ভবনের অটোমেশন পদ্ধতি, এটা নিয়ে আমরা দীর্ঘ কাজ করেছি এবং আমরা নিপীড়িত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর লিটু কর্তৃক আমি নিপীড়িত হয়েছিলাম 2022 সালে। বিসিকে স্যার বলি না কেন। তো সে জায়গা থেকে আমরা এটা নিয়ে বেশ কাজ করেছি। আমি যদি জিতে আসি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে ডিপার্টমেন্টের সকল ধরনের কাজ ডিপার্টমেন্টে করা যাবে, রেজিস্ট্রার ভবনে যেতে হবে না। যদি রেজিস্ট্রার ভবনে যেতে হয় তাহলে সেটা অটোমেশন পদ্ধতিতে হবে।
সেটা অটোমেশন পদ্ধতিতে হবে, ওয়ান টেবল সার্ভিস হবে। যে কোনো ধরনের সমস্যা এক টেবিলে সমাধান করা যাবে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আমার আরেকটা প্রধান কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ডাকসু বডিটাকে গণতান্ত্রিক করা, জবাবদিহি করা। এটা নিয়ে আমার বেশ অনেক বছর ধরে আমি কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিষয়কে আমি ক্রিটিক্যালি দেখেছি, প্রশ্ন করেছি। তো সেই জায়গা থেকে ডাকসুর বিপি থেকে শুরু করে যত ধরনের পদ আছেন, দায়িত্ব আছেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে আমি বেশ কাজ করতে পারবো এবং এটাতে আমি এক্সপার্ট। তো সেই জায়গা থেকে আমি যদি জিতে আসি, আমি এসব বিষয় নিয়ে কাজ করতে পারবো।